মনে করার কারণ নেই এই প্রতিবাদ সভা পশ্চিম জেলা বা ত্রিপুরার একমাত্র পশ্চিম জেলাতে আগরতলাতে অনুষ্ঠিত হচ্ছে। এটা সর্বভারতীয় কর্মসূচি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পলিট ব্যুরোর তরফ থেকে দেশের গণতান্ত্রিক শক্তির কাছে আহ্বান জানিয়েছেন। এটা গভীর ষড়যন্ত্র চলছে ভারতবর্ষের গণতান্ত্রিক অধিকারকে ধ্বংস করে দেওয়ার জন্য। এর প্রতিবাদে মানুষ যদি সোচ্চার না হন, রাস্তায় না আসেন, প্রতিরোধ করে না তোলেন, তাহলে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধান ধ্বংস করে ফেলা হবে। তার ভিত্তিটা কি সবাই হয়তো জানেন। বিহারের বিধানসভা নির্বাচন অক্টোবর থেকে ডিসেম্বর মাসের মধ্যে যে কোনো সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিহার ভারতবর্ষের অন্যতম একটা গুরুত্বপূর্ণ রাজ্য, বিশেষ করে হিন্দিভাষী অঞ্চল। বিজেপি একা চাইলেও সরকার চালাতে পারছে না। নীতিশ কুমার তিনি দল পাল্টাতে অভ্যস্ত। যারা রাজনীতির খবর জানেন তারা তার গতিবিধি সম্পর্কে সচেতন, বিজেপিও সচেতন। কিন্তু তার হাত ধরেই বারবার বিহারে বিজেপিকে সরকার নিয়ন্ত্রণ করতে হচ্ছে, প্রত্যক্ষ কিংবা পরোক্ষ। এই নির্বাচনের আগে হঠাৎ করে ভারতবর্ষের নির্বাচন কমিশন বিহারের ভোটারদের যে নামের তালিকা, সেই তালিকা নিবিড়ভাবে, ইংরেজিতে যে শব্দটা তারা ব্যবহার করেছেন ইন্টেন্সিভলি, নিবিড়ভাবে, গভীরভাবে, অর্থাৎ আদ্যপান্ত এই ভোটার তালিকাটি তারা পরীক্ষা করবেন এবং দেখবেন অবৈধ ভোটার নাম এই তালিকাতে আছে কিনা। যদি থাকে তাহলে তা বাতিল করবে। আমরা অভ্যস্ত প্রত্যেক বছর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসে বিগত যে ভোটার তালিকা, সেই তালিকাটি আপডেট করা হয়। যারা মারা যান তাদের নাম বাতিল হয়, যারা স্থানান্তরিত তাদের নাম সরে যায়, যারা নতুন ভোটার হতে পারেন, 18 বছর প্রাপ্ত হয়েছেন, তালিকায় নাম নাই, তারা আবেদন করলে পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তাদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়। এই যে ভোটার তালিকা, এর উপর ভিত্তি করে পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হয়। 1952 সাল থেকে স্বাধীনতার পর ভারতবর্ষে এই পদ্ধতি অনুসরণ করে কি বিধানসভা কি লোকসভার নির্বাচন অনুষ্ঠিত হয়ে আছে। কিন্তু এবারে প্রথম কয়েক মাস আগে বাৎসরিক যে প্রক্রিয়া পদ্ধতি অনুসরণ করে নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নজরদারিতে সারা দেশের এবং বিহারেরও ভোটার তালিকা তারা চূড়ান্ত করেছেন। যেই তালিকার উপর ভিত্তি করে তাদের অক্টোবর, নভেম্বরে বা ডিসেম্বরে যে ভোটটা হওয়ার কথা, সেই ভোটটা অনুষ্ঠিত হবে। সেই তালিকাটি হঠাৎ করে ইলেকশন কমিশন কি এরকম প্রয়োজন দেখা দিল যে এটাকে আবার এই কয়েক মাসের ব্যবধানে, 5-6 মাসের ব্যবধানে নূতন করে নিবিড়ভাবে এটাকে পরীক্ষা নিরীক্ষা করবেন তার সংশোধনের জন্য। স্বাধীনতার পর এ ধরনের ঘটনা এর আগে ভারতবর্ষের কোন রাজ্যে নির্বাচন কমিশনের উদ্যোগে সংগঠিত হয়েছে আমার অন্তত জানা। কোন পত্র পত্রিকায় এই সম্পর্কে কেউ তথ্য উপস্থিত করেন, কোন রাজনৈতিক দলের নেতৃত্ব এই সম্পর্কে কোন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। এবং প্রথম বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো বিজেপি এবং তার সঙ্গে যারা একসাথে মিলে এই সরকারটা বিহারে চলতে সাহায্য করছে, রাজনৈতিক দল তারা সবাই সমস্যায় এর প্রতিবাদ করছেন। যেটা উদ্দেশ্যমূলক, ষড়যন্ত্রমূলক, এর পেছনে একটা গভীর চক্রান্ত চলছে এবং এটা তো আগে কোনোদিন হয়নি।
কেন এটা হবে? এটা বন্ধ করো, এটা চলবে না, এটা হতে পারে। এবং এই সম্পর্কে পার্লামেন্টের মধ্যে আপনারা দেখছেন সেশন চলছে, সেই জায়গায় বিরোধী রাজনৈতিক দল দুটো বিষয়ে প্রথম থেকে যারা মুখর, একটা হচ্ছে কাশ্মীরে কিছুদিন আগে সন্ত্রাসবাদীদের আক্রমণে 26 জনকে নিহত হয়েছিল, তার পরিপ্রেক্ষিতে পার্লামেন্টের আসল জরুরি অধিবেশন ডেকে কি করে এটা হতে পারলো, কারা এর জন্য দায়ী, আমাদের নিরাপত্তা বাহিনীর ভূমিকা কি ছিল, যারা গোপন সংবাদ ইত্যাদি সংগ্রহ করে, তথ্যাদি সংগ্রহ করে সরকারকে সচেতন করেন যে কোনো চক্রান্ত মোকাবেলা করার প্রশ্নে, তাদের কি ভূমিকা ছিল। এর মধ্যে ভারত সরকার আক্রমণকারী দেশ হিসাবে পাকিস্তানকে চিহ্নিত করে সঠিকভাবে তার বিরুদ্ধে আক্রমণ সংঘটিত করেছে। সিন্ধুর নাম নিয়ে হঠাৎ করে মাঝখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান যিনি রাষ্ট্রপতি ট্রাম্প, তিনি এই যুদ্ধ বন্ধ করবার জন্য আগমনে কথা বলতে শুরু করেন। তারপরে গিয়ে দেখা গেল 24 ঘন্টার ব্যবধানে যুদ্ধ বন্ধ হয়ে গেল। এটা তৃতীয় রাষ্ট্র যে বিষয়টা বিরোধ চলছে ভারত এবং পাকিস্তানের। বরাবরই ভারত পাকিস্তানের মধ্যে নানা বিষয়ে সমস্যা আছে। স্বাধীনতার পর থেকে দুই রাষ্ট্রই সহমত পোষণ করেন আমাদের বিষয়ে আমরা দুই রাষ্ট্র আলাপ আলোচনা করে মীমাংসা করব, তাতে তৃতীয় কোন সত্যি হস্তক্ষেপের সুযোগ নেই। কিন্তু এই প্রশ্নে ট্রাম্পের এই যে ভূমিকা, এটা নিয়েও জাতীয় স্তরে প্রশ্ন উঠল, আন্তর্জাতিক ক্ষেত্র নানা প্রশ্ন নানা ইঙ্গিত দেওয়ার চেষ্টা হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা করতে চাওয়া হয়েছে, কিন্তু কেন্দ্রীয় সরকার পার্লামেন্টের এই দুটো বিষয় নিয়ে আলোচনা করতে রাজি না। শেষ পর্যন্ত সেখানে কাশ্মীরের যে হত্যাকাণ্ড বাধ্য হয়ে 16 ঘন্টা আলোচনার জন্য সময় নির্ধারণ করে সেখানে আলোচনার ব্যবস্থা হয়। কিন্তু এই যে ইলেকশন কমিশন নির্বাচনের 5 মাস আগে বিহারের ভোটার তালিকা নতুন করে পরীক্ষা করার কর্মসূচি হাতে নিয়েছে, এর বিরুদ্ধে সবাই যখন প্রতিবাদ করছে, বিজেপি যারা আলোচনা পার্লামেন্টের মধ্যে করতে চাইছে, সেটা বিজেপি দলের পক্ষ থেকে বলা হচ্ছে। এটা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়েছে, এটা বিচারাধীন। কাজেই যে বিষয়টা সুপ্রিম কোর্টে বিচারাধীন, এরকম একটা বিষয় নিয়ে পার্লামেন্টে আমরা কি করে আলোচনা করব? ভাবখানা এরকম যেরকম বিষয় নিয়ে অতীতে কোনোদিন পার্লামেন্টে আলোচনা হয়নি, এটা ঘটনা না, এরকম বহু দৃষ্টান্ত পার্লামেন্টে আছে। দ্বিতীয় বলছে ইলেকশন কমিশন এটা সাংবিধানিক স্বয়ংশাসিত স্বতন্ত্র সংস্থা, তাদের নয় পদক্ষেপ নিয়ে কি করে পার্লামেন্টের মধ্যে আলোচনা হবে, এটা নাকি সংবিধান বিরোধী হবে। আসলে বিজেপি বেকায়দায় করেছে, তাই এই বিষয় নিয়ে পার্লামেন্টের মধ্যে তারা কোনো আলোচনার দরজা খুলতে চাইছে না। বিজেপি এবং তার সহযোগী যারা, তাদের বাদ দিয়ে সমস্ত রাজনৈতিক দল পার্লামেন্টের অধিবেশন বসার আগে, পার্লামেন্টের অধিবেশন শুরু হলে পর সমাজস্তরে প্রতিবাদ করছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন। রাজ্যসভা এবং লোকসভায় অন্য কোনো কর্মসূচি হাতে নেওয়া যাচ্ছে না। এমনকি প্রশ্ন উত্তরের যে 1 ঘন্টার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেখানে বিরোধীরা বলছেন আমরা যে বিষয়টি আলোচনা করতে চাইছি, আমাদের সংবিধান, আমাদের গণতন্ত্রের যে মূল ভিত্তি ভোটার তালিকা, ভোট, এটাকে নিয়ে সেখানে যখন এই চক্রান্ত চলছে, এটা বাদ দিয়ে অন্য কোনো বিষয় সংসদের সামনে গুরুত্ব অর্জন করতে পারে না। আগে যে আলোচনা করতে হবে, তার জন্য সময় দিতে হবে, কিন্তু বিজেপি রাজি হচ্ছে না, ফলে সংসদ বসতে পারছে না। এবং আমি জানি না আজকেও সংসদ সেখানে বসতে পেরেছে কিনা। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মাঝে যে ইলেকশন কমিশন, তার যে 3 জন সদস্য, এটা নির্ধারণ করার ক্ষেত্রে প্রচলিত যে পদ্ধতি এতদিন চলে এসছে স্বাধীনতার পর থেকে, প্রধানমন্ত্রী তিনি যে দলেরই হন, পার্লামেন্টের লোকসভার
যিনি বিরোধী দলের নেতা তিনি যে দলেরই হন, এবং সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার কি ধর্ম, তার কি বর্ণ, তার কি সম্প্রদায়, সমস্ত কিছুর উদ্যোগ তিনজনকে নিয়ে একটা কমিটি তৈরি হবে। তারা বসে ঠিক করবেন কোন তিনজনকে নিয়ে এই নির্বাচন কমিশন তৈরি হবে, তার চেয়ারম্যান কে হবেন। তারা তাদের এই প্রস্তাব পাঠাবেন সরকারের কাছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর এটা পরীক্ষা নিরীক্ষা করার পর এটা পাঠাবেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতির কাছে এই প্রস্তাব যখন যাবে তিনি সম্মতি প্রদর্শন করবেন এবং এই কমিশন কাজ শুরু করবে। এতদিন এটা চলে আসছে। সর্বশেষ যে ইলেকশন কমিশন তৈরি তার আগে বিজেপি সরকার এই কমিশন তৈরি করার পদ্ধতিটাই বাতিল করে দিল। চিফ জাস্টিসের কোনো দরকার নেই, তিনি থাকবেন না এই সদস্য নির্বাচনের মিটিং এ। সেখানে কে আসবেন তার জায়গায়? প্রধানমন্ত্রী থাকবেন, লোকসভার বিরোধী দলের নেতা থাকবেন এবং প্রধানমন্ত্রী তার মন্ত্রিসভার একজন পূর্ণ সদস্যকে তৃতীয় সদস্য হিসাবে তার মধ্যে অন্তর্ভুক্ত করবেন। বিরোধীরা এটা প্রতিবাদ করেন কেন? তাহলে কি দাঁড়াচ্ছে? এই তিনজনের মধ্যে প্রধানমন্ত্রী এবং তার পছন্দের লোক অবশ্যই বিজেপি দলের লোক হবেন, দুজন বিজেপি দলের বিরোধী দল, অন্য রাজনৈতিক দল, সে কারণেই তারা বিরোধী দল, তার যিনি নেতা তিনি একা। তারা সংখ্যা গরিষ্ঠতার প্রশ্নে শাসক দল দুজনে মিলে যেই নাম চূড়ান্ত করবেন, ইলেকশন কমিশনে কারা মেম্বার হবেন, কে চেয়ারম্যান হবেন, এটাই চূড়ান্ত হবে। গণতন্ত্র কোথায় থাকলো? চিফ জাস্টিসকে কি যুক্তি দিয়ে বাতিল করা হলো? স্বাধীনতার পর থেকে যেটা অনুসরণ করে আসছে কেউ জানিয়ে প্রশ্ন তুলছে না। হঠাৎ করে বিজেপি আরএসএস নিয়ন্ত্রিত তারা কোন এটা করতে গেল? তারা বুঝতে পারছিলেন সামনের দিনগুলো ধীরে ধীরে তাদের জন্য অনিশ্চিত হয়ে পড়ছে, এবং এই জায়গায় ভোট একটা গুরুত্বপূর্ণ বিষয়। তার মূল ভিত্তি আছে ভোটার তালিকা, এবং সমগ্র বিষয়টি নিয়ন্ত্রণ করে স্বাধীন সত্তার অধিকারী আমাদের দেশের সংবিধান যাদেরকে সুযোগ দিয়েছে সেই নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনটাকে যদি শাসক দল বগলদাবা করতে না পারে, তাদের ইচ্ছা মতো তাদের যে রাজনৈতিক স্বপ্ন বাসনা এটা তারা চাইলেও পূরণ করতে পারবে না। তাই সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে এইভাবে নিয়ম পাল্টে শাসক দলের ইচ্ছা মতো এই ইলেকশন কমিশন তারা ঠিক করেছেন। তখনই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তীব্রভাবে এটা বিরোধিতা করেছি। ওর মধ্যে এই পদ্ধতি মানা যায় না। বিচারকদের মধ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রশ্ন উঠেছে। বিভিন্ন গণতান্ত্রিক ব্যক্তিত্ব যারা রাজনৈতিক বিষয় নিয়ে, সংবিধান নিয়ে, নির্বাচন ইত্যাদি নিয়ে পর্যালোচনা করেন, বিশ্লেষণ করেন, দলমত নির্বিশেষে তারাও এটার বিরোধিতা করেছেন। এটা কি হচ্ছে? এটা তো সন্দেহ তৈরি করেছে এবং তার তো বাস্তব ভিত্তি এখানে আছে। কিন্তু শাসক দল এগুলো পড়োয়া না করে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের পছন্দের লোক চেয়ারপারসন ইলেকশন কমিশন, যাকে চিফ ইলেকশন কমিশনার বলা হয়, আর সঙ্গে যারা দুজন তাদের বাছাই করা লোকদের নিয়ে তারা ইলেকশন তৈরি করেছে, কমিশন তৈরি করেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী যে প্রতিবাদ সেদিন করেছিলাম, যে সম্ভাবনার কথা ভাবনায় রেখে কেন আমরা প্রতিবাদ করছি সেটা আমরা উল্লেখ করে ভারতবর্ষের মানুষের সামনে বুঝাবার চেষ্টা করেছিলাম। আজকে বিহারের এই ঘটনার মধ্য দিয়ে আমাদের যে অনুমান, আমাদের যে সংশয়, আমাদের যে সন্দেহ, সেটাই যে সত্য, এটা আজকে প্রতিপন্ন হতে যাচ্ছে। এই ভোটার তালিকা হাতে নিয়ে এই সময়ের মধ্যে তারা 3 রকমের নাম তারা চিহ্নিত করেছে। একটা হচ্ছে যারা বিহারে থাকেন না, কোথায় থাকেন জানেন না, এরকম একটা সংখ্যা। একটা হচ্ছে মৃত, এটা একটা উল্লেখযোগ্য সংখ্যা।
তৃতীয় হচ্ছে একজনের নাম বিভিন্ন কেন্দ্রে স্থান পেয়েছে। এই তিন ধরনের অভিযোগের কথা উল্লেখ করে প্রায় 65 লক্ষ ভোটারকে চিহ্নিত করে তাদের নাম বাদ দিয়ে নতুন করে বিহারের নির্বাচনের মুখে বিহারে সেখানে এই নির্বাচন ভোটার তালিকা এই তালিকা তারা উপস্থিত করেছে। বিহারের বিরোধী রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে বিরোধিতা করছেন। সমস্ত বিজেপি ছাড়া অন্যান্য রাজনৈতিক দলগুলো এই প্রক্রিয়াটাকে বিরোধিতা করছে এবং এতে প্রাথমিকভাবে যেটা দেখা যাচ্ছে বিশেষ করে সংখ্যালঘু অংশের মানুষ, উপজাতি, তপশিলি, ওবিসি, গরিব অংশের মানুষ, দলিত অংশের মানুষ, শ্রমজীবী অংশের মানুষ, নুনন্তে যাদের পান্থ হয় এই যে নামগুলো বাদ দেওয়া হল, এলাকাগুলো চিহ্নিত করে করে এক একটা বিধানসভা কেন্দ্রে 10 থেকে 15-20 ভাগ করে এই অংশের মানুষ, এই অংশের ভোটার সবচাইতে বেশি। বিহারে যে সরকারটা চলছে জনবিরোধী, স্বৈরাচারী, অগণতান্ত্রিক, দুর্নীতির সাথে যুক্ত পড়েছে এই সরকার। জনগণের এই সরকারের উপর আস্থা উঠে গেছে। সবাই বুঝতে পারছে যদি নির্বিঘ্নে ভোট সেখানে সংগঠিত হয় তাহলে এই সরকার বিজেপি এবং নীতিশ কুমার মিলেও চেষ্টা করলেও এই সরকার ফিরে আসতে পারবে না। কাজে এই সরকার বিজেপির নেতৃত্বাধীন সংযুক্ত শক্তির টিকে থাকতে হবে। টিকে রাখতে গেলে পর ভোটে জিততে হবে, জিততে গেলে পর এই ভোটার তালিকা দিয়ে হবে না এবং সেখানে বাছাই করে চিহ্নিত করে এই অংশের ভোটারদেরকে বাদ দেওয়ার চক্রান্ত মাথায় দিয়ে এই ভোটার তালিকা সংশোধনের জন্য আকস্মিকভাবে স্বাধীনতার পর প্রথম ইলেকশন কমিশন এই কাজটা হাতে নিয়েছে। সবাই বলতে শুরু করেছেন এই জায়গায় ইলেকশন কমিশন যদি সাফল্য অর্জন করে বিনা বাধায় এটা যদি করে উঠতে পারে তাহলে তার পরের বছর আসাম, পশ্চিমবাংলা, তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা এই 5টা রাজ্যের নির্বাচন অনুষ্ঠিত হবে। একমাত্র আসাম ছাড়া বাকি রাজ্যগুলোতে বিজেপি অস্তিত্ব নাই। 2-4টা আসন বাদ দিলে আসামেও এই সরকারটা জনবিরোধী ভূমিকা নিচ্ছে, দুর্নীতি এবং সরকার সমর্থক হয়ে গেছে সংখ্যালঘুদের বিরুদ্ধে বিশেষ করে। এবং এখন দেখা যাচ্ছে বঙ্গভাষী যারা, বাংলা ভাষী যারা তাদের বিরুদ্ধেও সোচ্চার হতে শুরু করেছে এবং এটা পরিষ্কার তারা বুঝতে পারছে না কোন স্লোগান সামনে নিয়ে সামনের বিধানসভা নির্বাচনে লড়াই করলে পর ক্ষমতা টিকে থাকতে পারবে, কিন্তু পরিস্থিতি অনিশ্চিত। মুখ্যমন্ত্রী এবং তার স্ত্রী তারা মিলে গোটা আসামকে লুণ্ঠনের পরিবর্তন করে চলছে। এইটা তুই দিচ্ছ সবসময় আমি একেবারে আবার জিও বানাচ্ছি এর বিরুদ্ধে আসামে জনগণের মধ্যে ক্ষোভ বিক্ষোভ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। ক্রমশ অবিজেপি শক্তিগুলো কাছাকাছি আসার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে বিজেপির চক্রান্ত এই আসন্ন পরবর্তী বছরে বিহারের পর এই নির্বাচনগুলিতেও ক্ষমতায় যেখানে আছে টিকে থাকা, যেখানে ক্ষমতার স্বাদ এখনো পায়নি সেখানে আসবার লক্ষ্য নিয়ে এই ভোটার তালিকাকে ভিত্তি করে চক্রান্তের জাল তারা বিস্তার করছে। ইলেকশন কমিশন ইতিমধ্যে পরীক্ষা বলে দিয়েছে বিহারের পর বাকি রাজ্যগুলিতেও তারা নাকি এরকম ইন্টেনসিভ বা গভীরভাবে এই ভোটার তালিকা পরীক্ষার কর্মসূচি হাতে নেবেন এবং উদ্দেশ্য হচ্ছে গভীরভাবে বিজেপিকে কি করে সাহায্য করা যায়। এটা কি করে গণতন্ত্রের প্রতি যাদের আস্থা আছে, বিশ্বাস আছে, দলমত বিশেষে
ভারতবর্ষের মানুষ কেন এটা মেনে নেবেন? তাই এর বিরুদ্ধে আমাদের পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মাত্র আমরা আহ্বান জানিয়েছি। আজকে সারা ভারতবর্ষের রাজ্যে রাজ্যে যেখানে আমাদের যাই শক্তি আছে, প্রতিবাদে তারা সোচ্চার হচ্ছে। আপনারা যারা খবর রাখেন তারা লক্ষ্য করেছেন, গতকাল ইন্ডিয়া ব্লক তাদের নেতৃত্বের বৈঠক হয়েছে এবং তারা সহমত পোষণ করেছেন ঐক্যবদ্ধভাবে এই যে ভোটার তালিকা নিয়ে ইলেকশন কমিশন এই ষড়যন্ত্রমূলক কর্মসূচিতে বিজেপিকে সাহায্য করবার জন্য ভূমিকা নিচ্ছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে তারা সোচ্চার হবেন। 11 তারিখ সংঘবদ্ধভাবে দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে তারা বিক্ষোভ প্রদর্শন করবেন এবং পরবর্তী কর্মসূচি তারা ঘোষণা করবেন। তার মানে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি যে আহ্বান রেখেছে, যে ভিত্তিকে আশ্রয় করে এটা সমস্ত রাজনৈতিক দল বিজেপি ছাড়া তারা উপলব্ধি করছেন, তার যথার্থতা আছে, বাস্তবতা আছে, তাই তারা ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি আজকে ঘোষণা করেছে। বন্ধুগণ, এটাকে প্রতিহত করতে না পারলে আমাদের সংবিধানের যে মূল কথা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার মূল ভিত্তি নির্বাচন, সেই নির্বাচনটাকেই তো ধ্বংস করে দেওয়ার চেষ্টা তারা এখানে করছে। এটা নতুন ফেসিবাদী গাইডলাইন গোটা ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করবার লক্ষ্য নিয়ে বিজেপি অগ্রসর হওয়ার চেষ্টা করছে। ইতিহাসের অভিজ্ঞতা কি? শাসক দল ধনিক বর্ণের স্বার্থ রক্ষা করে তারা যখন উপলব্ধি করেন জনগণ এদের উপর আস্থা রাখতে পারছে না, তারাও জনগণের উপর আর আস্থা রাখতে পারে না, অথচ ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতায় থাকতে গেলে পর এখানে গণতন্ত্রের আলখাল্লা করে ভেতর থেকে গণতন্ত্রটাকে সংহার করে যে কোনো মূল্যে তারা ক্ষমতার গদি দখলে রাখতে চায়। এই যে পদ্ধতি, এটাকেই আমরা এখন বলছি নূতন কায়দার ফ্যাসিস্ট সুলভ প্রক্রিয়া এবং ভারতবর্ষে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি এই পদ্ধতি অনুসরণ করে চলবার চেষ্টা করছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা কি? 2018 পর এখন অব্দি যতগুলো নির্বাচন এই ত্রিপুরায় অনুষ্ঠিত হয়েছে গত 7.5 বছরের মধ্যে একটি নির্বাচন নির্বিঘ্নে অকুতভ হয়ে স্বাভাবিক পরিবেশ পরিমণ্ডলে সংগঠিত হয়। ভোটারদের একটা বিরাট অংশ ভোটের অধিকার প্রয়োগ করতে পারে, এমনকি তার পরবর্তী সময়ে গণনা কেন্দ্র পর্যন্ত ঠিক মতো মানুষ ভোট গণে উঠতে পারে। হচ্ছে ঘটনা। এই পরিস্থিতিতে আমরা এই ত্রিপুরা রাজ্যে যেটা বলছিলাম, এটা ফ্যাসিস্ট, এটা সরকার চলছে, গণতন্ত্র সংগ্রাম করছে, ভোটের অধিকার সংগ্রাম করছে, স্বাধীন মতামত ব্যক্ত করে অধিকার সংগ্রাম করছে, প্রচার মাধ্যম পত্রিকা তাদের অধিকার সংগ্রাম করছে, টিভি যেগুলো ব্যক্তিগত নিয়ন্ত্রণে চলে অধিকাংশগুলো তাদের কুক্ষিগত করেছেন। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে মানুষ যাতে বেঁচে থাকার জন্য আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে না পারে, রুজির ব্যবস্থা করতে না পারে, অনাহারে যে বৃদ্ধ হচ্ছে তা প্রতিহত করতে না পারে, সন্তান বিক্রি করতে যাতে বাধ্য হতে না হয়, এই পরিস্থিতি থেকে বেরোতে যাতে না পারে, তার জন্য এই আক্রমণগুলো তারা একের পর এক সংগঠিত করেছে। আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর পক্ষ থেকে, ত্রিপুরা বামপন্থী ফ্রন্টের পক্ষ থেকে সারা ভারতবর্ষের মানুষের দৃষ্টি আকর্ষণ করে 2018 পর থেকে 6-7 মাসের ব্যবধানে আবেদন জানিয়েছে ত্রিপুরা বুকে আরএসএস নিয়ন্ত্রিত বিজেপি ফ্যাসিস্ট সুলভ একদলীয় সঙ্গে সন্ত্রাস কায়েম করেছে, গণতন্ত্রকে সংঘাত করেছে, মানুষের বেঁচে থাকার অস্তিত্ব রক্ষার যে অধিকার একের পর এক হরণ করেছে এবং দুর্নীতি সরকার সমর্থক হয়ে গেছে। যদি আপনারা মনে করেন এটা ত্রিপুরার সমস্যা, ত্রিপুরাই দেখবে
এটি আমাদের ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলোর কিছু কলাম নেই, তাহলে ভুল করছেন। আজকে বিচ্ছিন্ন ভাবে এটা ত্রিপুরার সমস্যা বলা হতে পারে, কিন্তু বিজেপি আরএসএস পরীক্ষার কেন্দ্র হিসেবে ত্রিপুরাকে বাছাই করে তারা ভবিষ্যৎ দিনে যা করতে চায় সেটাকে তারা এখানে পরীক্ষা নিরীক্ষা করবার চেষ্টা করছে। যদি সাফল্য অর্জন করতে পারে গোটা ভারতবর্ষের পর্যায়ক্রমে এটা প্রসারিত করবার চেষ্টা করবে। তাই আমরা ত্রিপুরার 40 লক্ষ মানুষ, তার বৃহত্তম অংশ, এরকম পরিস্থিতি ত্রিপুরায় চলুক আমরা চাই না। কিন্তু আমরা নিজেরা বুঝি শুধু ত্রিপুরার একক বিচ্ছিন্ন প্রয়াসের মধ্য দিয়ে এই অশুভ শক্তিকে মোকাবেলা করা সময় সাপেক্ষ। সারা ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ যারা, তারা যদি এগিয়ে না আসেন, ত্রিপুরার মানুষের সাথে হাত ধরাধরি করে এই যে অশুভ প্রবণতা, বিশৃঙ্খলা প্রবণতা, স্বৈর শাসন কায়েমের যে প্রক্রিয়া, তাকে প্রতিহত করার ক্ষেত্রে যদি ভূমিকা না নেন, তাহলে সামনের দিনে পর্যায়ক্রমে ভারতবর্ষ আক্রান্ত হবে এবং সেই জায়গা গোটা ভারতবর্ষের সংবিধান, গণতন্ত্র তারা ধ্বংস করবে। আজকে আমাদের যে অভিজ্ঞতা, বছর 4-5 আগে থেকে যে কথা আমরা বলছিলাম, ইলেকশন কমিশন সম্পর্কে যা বলছিলাম, ত্রিপুরা বিজেপির নেতৃত্বাধীন এই ফ্যাসিস্ট সরকার সম্পর্কে আমরা যা বলছিলাম, আজকে ইলেকশন কমিশনকে সামনে রেখে বিজেপির সরকার আরএসএস নিয়ন্ত্রিত ঠিক সেই জিনিস ভবিষ্যৎ দিনের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কার্যকরী করার জন্য একটার পর একটা পদক্ষেপ তারা নেওয়ার চেষ্টা করছে। এটাকে প্রতিহত করতে হবে। এটাকে প্রতিহত করার জন্য সারা ভারতবর্ষের গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিতে হবে। ভারতবর্ষের মানুষ ঐক্যবদ্ধভাবে ভূমিকা নিলে সাফল্য অর্জন তার কাছে অসম্ভব না। আপনারা দেখেছেন গতকালকে রাহুল গান্ধী তিনি সুনির্দিষ্টভাবে অভিযোগ উপস্থিত করে ইলেকশন কমিশনকে নির্দিষ্ট করে পরিষ্কার ভাষায় বলেছেন, আপনারা ভারতবর্ষের নির্বাচনকে বহিষ্কারে পরিণত করছেন, ভোট জালিয়াতি হতে সাহায্য করছেন, ভোট চুরি ডাকাতি হতে সাহায্য করছেন। মহারাষ্ট্রের অভিজ্ঞতা তুলেছেন, মধ্যপ্রদেশের অভিজ্ঞতা তুলেছেন, হরিয়ানার অভিজ্ঞতা তুলেছেন, কর্ণাটকের অভিজ্ঞতা তুলেছেন, ধরে ধরে 5টা সুনির্দিষ্ট অভিযোগ তুলেছেন। ইলেকশন কমিশন বলছেন আপনি কোর্টের কাছ থেকে শপথ নিয়ে তোলা অভিযোগগুলো প্রমাণ করুন। তো রাহুল গান্ধী বলেছেন, আমি তো বিরোধী দলের নেতা, সাংসদ, পার্লামেন্টের মেম্বার, আমি তো গোপনে না প্রকাশ্যে তথ্য উপস্থিত করে একের পর এক বিষয়বস্তু নির্দিষ্ট করে অভিযোগ করছি। আমার অনুমোদন করে কি প্রমাণ করতে হবে? আমার অভিযোগগুলি যদি অসত্য হয়, মুখে বললে হবে না যে অভিযোগগুলি একটার পর একটা রাজ্য ধরে ধরে, কেন্দ্র ধরে ধরে আমি উপস্থিত করছি। আপনারা জবাব দিয়ে আমার তোলা অভিযোগ অসত্য প্রমাণ করুন না। আমার কথায় কোনো একটা জবাবার চেষ্টা করছেন। ইলেকশন কমিশনের হিম্মত নেই, সাহস নেই, বুকের পাটা নেই, নিজের পায়ে দাঁড়িয়ে এই যে প্রতিবাদ এবং এই যে তোলা যে অভিযোগগুলো, যেগুলো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ভারতবর্ষের গণতন্ত্র নিয়ে যারা নাড়াচাড়া করেন, পর্যালোচনা করেন, তারা কিন্তু এগুলোর বিরুদ্ধে কোনো প্রশ্ন তুলেনি। একমাত্র ইলেকশন কমিশন, এমনকি বিজেপি এই লোক দেখানো প্রতিবাদ করা ছাড়া সেখানে তেমন ভাবে রাহুলের তোলা এই অভিযোগগুলো প্রতিবাদ করতে পারে। তাই সবটা মিলিয়ে সামনের দিন অত্যন্ত জটিল দিন আমাদের জন্য অপেক্ষা করছে। জনগণ এই সরকারটির উপর আস্থা হারাচ্ছে, সরকার বুঝতে পারছে, সরকারও জনগণের উপর আস্থা করতে পারছে। আমাদের ত্রিপুরার অভিজ্ঞতা থেকে সারা ভারতবর্ষে ক্ষমতায় টিকে থাকতে চায় এবং স্বাধীনতার পর ভারতবর্ষের বড় বড় পুঁজিপতি যারা, মাঝারি পুঁজিপতি যারা, এই 75 বছরের অভিজ্ঞতায় দেখা যায়নি ঐক্যবদ্ধ ভাবে শাসক দলের পক্ষে নির্বাচনের আগে পরে সরকার চালাবার সময় দুহাত তুলে এভাবে সমর্থন আগে করতে। নানা সময় তাদের মধ্যে বিভাজন লক্ষ্য করা গেছে, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা সম্মানবদ্ধভাবে এই বিজেপি সরকারের পেছন গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে পরিষ্কার শাসক দল বিজেপি, আরএসএস এবং বড় বড় পুঁজিপতি, মাঝারি পুঁজিপতি, যারা গোটা দেশটাকে
বিদেশি পুঁজির সাথে মিলে লুণ্ঠন করছে, তাদের সাথে ক্ষমতায় টিকে থাকবার জন্য ইলেকশন কমিশনকে ব্যবহার করে ভারতবর্ষের গণতন্ত্র এবং সংবিধানকে তারা ধ্বংস করতে চাইছে। এর প্রতিবাদে প্রতিরোধে দেশের মানুষকে গড়ে উঠতে হবে ঐক্যবদ্ধভাবে সংগ্রামের ময়দানে। যারা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবেন ভবিষ্যৎ তাদের পক্ষেই দাঁড়াবে, এটাই ইতিহাসের অভিজ্ঞতা। সংগ্রামী মানুষ ঐক্যবদ্ধভাবে লড়াই করলে পর তাদেরকে প্রতিহত কেউ করতে পারে না। তারাই ইতিহাসের লিখন লেখেন, তারাই ইতিহাস রচনা করেন। আর ইতিহাসকে যারা ধ্বংস করার চেষ্টা করে তারা নিকৃষ্ট, তারা ঘৃণিত। পৃথিবীর ইতিহাসে এই অভিজ্ঞতা আছে। হিটলার, মুসলিনি তার দৃষ্টান্ত। কাজে এখন যারা এর বিরুদ্ধে চক্রান্তরা করবেন তারাও ইতিহাসের ভিন্ন পাত্র হিসাবে ভবিষ্যৎ দিনে চিহ্নিত হবে। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমাদের কাছে শুধু আবেদন যে এখানে সামনের দিনে শুধু আজকের মিছিল, শুধু আজকের সভা, শুধু এই বক্তব্য আমরা রাখলাম, আপনারা শুনলেন, তার তথ্য দিয়ে যদি মনে করেন আমাদের দায়িত্ব শেষ, তাহলে আমরা ভুল করবো। আবেদন করবো বিনীতভাবে দল, মত, ধর্ম, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সারা ত্রিপুরা, সারা ভারতবর্ষের গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ মানুষ সামনের দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলে সংবিধান, গণতন্ত্র এবং নির্বাচনের যে গণতান্ত্রিক পদ্ধতি রক্ষা করার জন্য এগিয়ে আসুন। এই আহ্বান আপনাদের কাছে রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ভালো থাকবেন। আমার নমস্কার।